গল্পের শুরুটা হয় অনেক বছর আগে ১৯০৮ সালে। ফ্রান্সিস নামের ওই ছোট্ট ছেলেটা মেলাতে ঘুরতে এসেছিল। চারদিকে কত আনন্দ, নতুন নতুন খেলনা বিক্রি হচ্ছে আর চলছে জিমন্যাস্টিক্স বা সার্কাস খেলা। কিন্তু ফ্রান্সিসের মন পড়েছিল অন্য জায়গায়। সে যেন কোনো এক জাদুর টানে একটা অদ্ভুত তাঁবুর দিকে এগিয়ে গেল। তাঁবুর ভেতরে ঢুকতেই সে দেখল অদ্ভুত সব মানুষ। ফ্রান্সিস ভয়ে ভয়ে একটা স্টেজের কাছে গেল। সেখানে আবছা আলোয় একটা ছায়া দেখা যাচ্ছিল। ফ্রান্সিস আর এক মুহূর্ত দেরি করল না। ভাগ্য ভালো, দরজার কাছেই তার বাবা দাঁড়িয়েছিলেন, যিনি এতক্ষণ ফ্রান্সিসকে খুঁজছিলেন। ছেলের মন ভালো করার জন্য বাবা তাকে একটা গুলতি কিনে দিলেন। কিন্তু ওই ভয়ের চোটে ফ্রান্সিসের গুলতি ভালো লাগলো না। ফেরার পথে সে এক আদিবাসী মেয়ের সঙ্গে পরিচিত হলো। মেয়েটির নাম রোজ। ফ্রান্সিস তার নতুন কেনা গুলতিটা রোজকে উপহার দিয়ে দিল। সেই থেকে দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। একদিন ফ্রান্সিস কাউকে কিছু না বলে জঙ্গলের নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ল। তার বন্ধু রোজ তাকে বারবার বারণ করেছিল, কিন্তু ফ্রান্সিস শোনেনি। রোজ ভয়ে বনের বাইরেই দাঁড়িয়ে রইল। বনের ভেতরটা ছিল একদম শান্ত। হঠাৎ ফ্রান্সিস অনুভব করল কিছু একটা ঠিক নেই। তার মনে হলো কেউ তাকে দেখছে। ফ্রান্সিস ভয়ে জমে গেল। ঠিক পরের মুহূর্তেই সেই অদ্ভুত প্রাণীটা তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। ফ্রান্সিস প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু মানুষ কি আর চার পায়ে দৌড়ালো দানবের সাথে পারে? দানবটা যখন প্রায় ফ্রান্সিসকে ধরে ফেলবে, ঠিক তখনই একটা পাথর এসে সোজা দানবটার মাথায় লাগলো। এই সুযোগে দুজনেই জঙ্গল থেকে জান নিয়ে পালিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে রোজ বলল, তোমাকে বলেছিলাম না, আমাদের বড়রা বলে এই জঙ্গলটা অভিশপ্ত, এখানে শয়তান থাকে, আর কখনো এখানে আসবে না। ফ্রান্সিস সেই কথা মনে গেঁথে নিল। কিন্তু তাদের বন্ধুত্ব বেশি দিন টিকল না। ফ্রান্সিসের বাবার চাকরির কারণে তাদের শহর ছেড়ে চলে যেতে হলো। যাওয়ার সময় ফ্রান্সিস কথা দিল সে রোজকে কখনো ভুলবে না। কিন্তু রোজের মন খারাপ। সে ফ্রান্সিসের দেওয়া গুলতিটা তাকে ফিরিয়ে দিল। তারপর কেটে গেল অনেকগুলো বছর। সেই ছোট্ট ফ্রান্সিস এখন আর ছোট নেই। সে এখন একজন বিমান বাহিনীর বিশাল বড় অফিসার। সে আবার ফিরে এসেছে সেই ডেরি শহরে। এসেই সে খোঁজ নিল তার ছোটবেলার বন্ধু রোজের। রোজ এখন একটা পুরনো জিনিসের দোকান চালায়। ফ্রান্সিস রোজের কাছে একটা সরকারি কাগজ নিয়ে এসছে। সরকার জঙ্গলের ওই নিষিদ্ধ জায়গাটা খুঁড়ে পানির লাইন বসাতে চায়। কিন্তু রোজ আর তার গ্রামের লোকজন এতে রাজি না। তারা জানে ওই মাটির নিচে অশুভ কিছু আছে। রোজ বলল, তোমরা জানো না ওখানে কি আছে? ওই মাটি খুঁড়লে সর্বনাশ হবে। কিন্তু ফ্রান্সিস বা তার সরকার এসব কুসংস্কারে বিশ্বাস করে না। আসল ঘটনা হলো আর্মি বা সেনাবাহিনী আসলে পানির লাইনের কথা বলে মিথ্যা বলছে। তারা আসলে গোপনে গত কয়েক মাস ধরে ওই জঙ্গলে খোঁড়াখুড়ি করছে। তাদের দলে একজন কালো চামড়ার সৈনিক আছে, যার নাম অ্যারন। অ্যারনের একটা বিশেষ ক্ষমতা আছে। সে এমন কিছু অনুভব করতে পারে যা সাধারণ মানুষ পারে না। অ্যারন যেখানে যেখানে বলেছে আর্মি সেখানে গর্ত খুঁড়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু পাওয়া যায়নি। ফ্রান্সিস তখন বাধ্য হয়ে তার এক স্পেশাল বন্ধুকে ডেকে পাঠালো। তার নাম মেজর হ্যান্ডেল। এই হ্যান্ডেল লোকটা খুব অদ্ভুত। তার ব্রেনের একটা বিশেষ অংশ যুদ্ধে নষ্ট হয়ে গেছে, যার ফলে তার মধ্যে কোনো ভয় কাজ করে না। সে মৃত্যুকেও ভয় পায় না। ফ্রান্সিস হ্যান্ডেলকে বলল, আমরা মাটির নিচে এমন একটা অস্ত্র খুঁজছি যেটা মানুষকে ভয় দেখিয়ে পাগল করে দেয়। আর যেহেতু তোমার কোনো ভয় নেই, তাই তুমি একমাত্র ব্যক্তি যে এই অস্ত্রটা খুঁজে বের করতে পারবে। একদিন জঙ্গলে কাজ করতে করতে আর্মিরা মাটির নিচে একটা পুরনো গাড়ি খুঁজে পেল। অ্যারন, যার বিশেষ ক্ষমতা আছে, সে দেখল গাড়ির ভেতরে হাড়গোড় আর কঙ্কাল ভরা। কিন্তু বাকিরা দেখল গাড়িটা খালি, শুধু রক্তের দাগ। ফ্রান্সিস বুঝল তারা সঠিক পথেই আছে, কিন্তু তাদের দরকার আরও শক্তিশালী কোনো ইশারা। ফ্রান্সিস তখন ড্রয়ার থেকে একটা পুরনো কাগজের বাক্স বের করল। তার ভেতর ছিল সেই ছোটবেলার গুলতিটা, যেটা দিয়ে রোজ একদিন তার জীবন বাঁচিয়েছিল। ফ্রান্সিস বিশ্বাস করে এই গুলতিটার গায়ে ওই দানবের বা শয়তানের স্পর্শ লেগে আছে, তাই এটা দিয়ে শয়তানকে খুঁজে পাওয়া যাবে। সেদিন বিকেলে একটা হেলিকপ্টারে করে হ্যান্ডেল আর অ্যারন আকাশে উড়ল। ফ্রান্সিস বলে দিয়েছে অ্যারন যা বলবে হেলিকপ্টার সেদিকেই যাবে। অ্যারন সেই গুলতিটা হাতে নিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর জঙ্গল। সে অনুভব করল শয়তান তাকে ডাকছে। সে ইশারা করল পূব দিকে যেতে। হেলিকপ্টার পূব দিকে উঠতে শুরু করল।
কিন্তু হঠাৎ অ্যারনের শরীর কাঁপতে লাগলো। অ্যারন দেখল হেলিকপ্টারের মেঝের নিচ থেকে পানি চুইয়ে উঠছে। মুহূর্তের মধ্যে সে আর হেলিকপ্টারে নেই, সে চলে গেছে অন্য এক জগতে। একটা ভাঙাচোরা সার্কাসের স্টেজ। কাঠের মেঝের ফাঁক দিয়ে নিচে তাকাতেই সে দেখল বিশাল বড় দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। ভয়ের চোটে অ্যারন পিছিয়ে গেল। হঠাৎ সে দেখল তার মৃত দাদি বাতাসে ভাসছে, আর তার নিচে পড়ে আছে দাদিরই পচা লাশ। এই দৃশ্য দেখে অ্যারন এতটাই ভয় পেল যে সে বাস্তবে হেলিকপ্টারের দরজা খুলে নিচে ঝাঁপ দিতে গেল। ঠিক শেষ মুহূর্তে হ্যান্ডেল তাকে টেনে ধরে বাঁচালো। হ্যান্ডেল মানুষটার ভয় নেই বলেই সে শান্ত মাথায় পরিস্থিতি সামলে দিল। নিচে নেমে অ্যারন কেঁপে কেঁপে ফ্রান্সিসকে বলল, স্যার, আমরা যেটা খুঁজছি সেটা কোনো অস্ত্র না, ওটা একটা সাক্ষাৎ শয়তান। কিন্তু ফ্রান্সিস হাসল। সে থামবে না। তার ছোটবেলার সেই ভয় তাকে থামতে দিচ্ছে না, বরং আরো কৌতূহলী করে তুলেছে। এর পরের ঘটনাটা ঘটে বাচ্চাদের সঙ্গে। লিলি নামের একটা মেয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছিল। সেখানে সে দেখল একটা অদ্ভুত উড়ন্ত শয়তান। পুলিশ এলো, তদন্ত করল, কিন্তু কিছুই পেল না, শুধু রক্তের দাগ। পুলিশ সন্দেহ করে রনির নামের একটা ছেলের বাবাকে, কারণ সে ওই সিনেমা হলের কর্মচারী। পুলিশ জানে রনির বাবা নির্দোষ, কিন্তু শহরের মানুষ খুব ভয় পেয়ে আছে। তাই পুলিশ প্রধান বা শেরিফ চায় তাড়াতাড়ি কাউকে একটা দোষী বানিয়ে কেসটা বন্ধ করে দিতে। শেরিফ লিলিকে ভয় দেখালো। লিলি আগে মানসিক হাসপাতালে ছিল, তাই শেরিফ বলল, তুমি যদি বলো তুমি ভূত দেখেছ, তাহলে তোমাকে আবার পাগলাগারদে পাঠিয়ে দেব। তার চেয়ে বলো রনির বাবাই দোষী। ভয়ে লিলি মিথ্যা সাক্ষী দিল, আর রনির বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল। লিলি জানে সে অন্যায় করেছে, তার খুব অপরাধবোধ হতে লাগলো। পরের দিন লিলি সুপারমার্কেটে গেল কেনাকাটা করতে। সেখানে গিয়ে সে দেখল একটা অদ্ভুত কাণ্ড। দোকানের জিনিসপত্রগুলো সব কেমন যেন নড়াচড়া করছে। হঠাৎ তার মনে হলো সামনে রাস্তাটা বন্ধ। সে পিছু হটতে গেল, আর তখনই দোকানের টাকের সব বয়ামগুলো পাল্টে গেল। সেগুলো হয়ে গেল তার বাবার ফ্যাক্টরির অ্যাসিডের বোতল। একটা বোতলের মুখ থেকে ভয়ঙ্কর এক চেহারা বেরিয়ে এলো। লিলি ভয়ে চিৎকার করে একটা বোতল ভেঙে ফেলল, আর সাথে সাথে মেঝের নিচে থেকে তার মৃত বাবার হাত পা বেরিয়ে এলো, যেন একটা অক্টোপাসের মতো জোড়া লেগে আছে। লিলি ভয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ দোকানের কর্মচারীর ডাকে লিলির জ্ঞান ফির। সে দেখল আসলে কিছুই হয়নি, সবটাই তার মনের ভুল বা হ্যালুসিনেশন। কিন্তু লিলির মা এই খবর পেয়ে তাকে আবার পাগলাগারদে পাঠাতে চাইল। তবে ডাক্তার বলল লিলির অবস্থা অতটা খারাপ না, সে বাড়িতেই থাকতে পারবে। লিলি স্কুলে ফিরে গেল এবং রনির সাথে দেখা করল। রনি তার উপর খুব রেগেছিল, কারণ লিলির সাক্ষীর কারণেই তার বাবা জেলে। লিলি রনিকে বুঝিয়ে বলল, আমি বাধ্য হয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি ওই শয়তানটাকে দেখেছি। আমি প্রমাণ করব যে শয়তান আছে। আমরা যদি ওই শয়তানের একটা ছবি তুলতে পারি, তাহলেই প্রমাণ হবে তোমার বাবা নির্দোষ। কিন্তু ভূতের ছবি তুলবে কিভাবে, আর ছবি প্রিন্টই বা করবে কে? রনি তখন বুদ্ধি দিল। তাদের ক্লাসে নতুন একটা ছেলে এসেছে, নাম উইল। এই উইল হলো সেই মেজর হ্যান্ডেলের ছেলে। উইল বিজ্ঞানে খুব ভালো। তারা উইলের কাছে গেল। উইল প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে বন্ধুদের বিপদে সাহায্য করতে রাজি হলো। তারা সবাই মিলে শহরের ক্লক টাওয়ার বা ঘড়ির মিনারে জড়ো হলো। তাদের দলে আরেকজন বন্ধু ছিল, যার চুলগুলো কোকড়ানো। লিলি সবাইকে তার ভয়ের অভিজ্ঞতার কথা বলল। তারা বুঝতে পারল এই শয়তানটা মানুষের মনের সবচেয়ে বড় ভয়টাকে বাস্তবে রূপ দেয়। কোকড়ানো চুলের বন্ধুটা বলল, আমার এক চাচা একবার গোরস্থানে গিয়ে ভূত দেখেছিল, আমরাও সেটা করতে পারি। যেই ভাবা সেই কাজ। রাতে তারা সবাই মিলে ক্যামেরা আর মোমবাতি নিয়ে গোরস্থানে গেল। কোকড়ানো চুলের বন্ধুটা মন্ত্র পড়ার ভান করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকার পরেও কিছুই হলো না। তারা ভাবল এসব ভুয়া, কোনো ভূত টুত নেই। তারা রেগেমেগে বাড়ির পথ ধরল। কিন্তু আসল খেলা তো তখন শুরু হলো। তারা হাঁটছে তো হাঁটছেই, কিন্তু গোরস্থানের গেট আর আসে না। গেটটা চোখের সামনেই দেখা যাচ্ছে, কিন্তু যতই আগায় গেট তত দূরে সরে যায়। তারা গোলক ধাঁধায় আটকে গেছে। হঠাৎ পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো। তারা বুঝল শয়তান তাদের ফাঁদে ফেলেছে। বাতাসের মধ্যে একটা ছায়া ভেসে এলো। লিলি সাহস করে ক্যামেরা বের করে ছবি তুলল, কিন্তু ভয়ে ক্যামেরাটা ছিটকে গাছে আটকে গেল। রনি দৌড়ে গিয়ে ক্যামেরাটা নামালো এবং আরেকটা ছবি তুলল। বেচারা উইল, সে এসবের কিছুই জানত না। সে ভয়ে দৌড়াতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তে পড়ে সে যা দেখল তা দেখে তার রক্ত হিম হয়ে গেল। মাটির নিচে একটা পুরনো পাথরের ঘর, আর সেখান থেকে একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। ওদিকে লিলি আর রনি কোনো মতে গোরস্থান থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছে, কিন্তু উইল নেই। তারা ভাবল আবার ফিরে যাবে কিনা। ঠিক তখনই উইল গর্ত থেকে উঠে এলো, হাতে তার টর্চ লাইট।
তারা সবাই দৌড়ে সেখান থেকে পালালো। তারা সোজা স্কুলে চলে গেল। স্কুলের ল্যাবে বা গবেষণাগারে গিয়ে তারা ছবিগুলো ওয়াশ বা প্রিন্ট করতে শুরু করলো। লাল আলোর অন্ধকারে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। আস্তে আস্তে সাদা কাগজের ওপর ছবি ফুটে উঠতে শুরু করলো। প্রথমে ঝাপসা, তারপর পরিষ্কার। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর ছায়া অবয়ব। তারা সফল হয়েছে, তারা শয়তানের ছবি তুলতে পেরেছে। কিন্তু উইল যখন তার তোলা ছবিটা ভালো করে দেখল, সে শিউরে উঠল। ছবিতে এমন কিছু ছিল যা তারা গোরস্থানে খেয়াল করেনি। এই ছবিটাই কি পারবে রনির বাবাকে বাঁচাতে, নাকি এই ছবিটাই তাদের ডেকে আনবে আরো বড় কোনো বিপদ? সেটা আমরা জানবো পরের ভিডিওতে। সেই জোকার বা পেনিওয়াইজ কিভাবে পুরো শহরে তার জাল বিস্তার করলো, সেটা দেখার জন্য পরের পার্টটা মিস করো না। এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে।